সাকিব না? হ্যাঁ আঙ্কেল। আমি তো চিনতেই পারছি না, কত পরিবর্তন হয়ে গিয়েছ। এত সকালে ডাকলি কেন? ডেকেছি কিছু কথা বলার জন্য। আর কাল মিথিলা আমার কাছে ফোন দিয়েছিল কলেজের ব্যাপারে জানার জন্য। তাই ও বলল তোর সাথে কাল রাতে নাকি কি কথা হয়েছে, তাই আঙ্কেলকে দেখতে পেয়ে ডাক দিছিলাম। ও ভালোই হয়েছে, না হলে আমাকে আঙ্কেলদের বাসায় যেতে হতো। কি বলবে? আঙ্কেল মিথিলা বাসায় আসতে যাচ্ছে। কিন্তু এখন বাসায় আসলে? কোনো চিন্তা করবেন না, কিছুই হবে না, আমি এদিকটা দেখব। আর তাছাড়া কিছুদিন পর এক্সাম শুরু হয়ে যাবে। দেখি তাহলে কি করা যায়। দেখি না, আপনি ওর বাসায় আনার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমরা এখন আসি। আচ্ছা। আঙ্কেলকে বিদায় দিয়ে আমি আর রাহাত রাস্তায় হাঁটতে লাগলাম। বল এখন কি বলবি? আমার কিছু টাকা লাগবে। ও, সেটা ফোনেও বলতে পারতি। আমার মনে হলো সরাসরি বলাটা ভালো হবে, তাই বললাম। আর সাগরের কাছেও বলেছি, কিন্তু ওর কাছে এখন টাকা নেই। ও, কত টাকা? আপাতত 5,000 হলেই হবে, আর বাকিটা আমি জোগাড় করে ফেলেছি। আচ্ছা, তাহলে 10টায় দেখা করিস। হুম। রাহাতকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। রাহাত এখন টাকা দিয়ে কি করবে জানি না, কিন্তু কোনো খারাপ কাজে খরচ করবে না এটা জানি। তাই আর জিজ্ঞাসা করলাম না যে টাকা দিয়ে কি করবে। বাসায় এসে বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এত সকালে উঠে কোথায় গিয়েছিলি? রাহাত ফোন দিয়েছিল, তাই গিয়েছিলাম। এত সকালে কোনো বিপদ হয়েছে নাকি? আরে না, এমনি সকালে হাঁটার জন্য বলল। ও, যা রুমে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি আব্বু। তুমি? আসলাম। সকালে এসেছিলাম, কিন্তু দেখলাম তুই রুমে নেই। ও, কিছু বলবে? এই যে নে তোর ফোন। আমার এখন ফোন লাগবে না, যেটা আছে ওটাতেই হবে। এটা তোরই ফোন। তুই চলে যাওয়ার পর আমি যত্ন করে উঠে রেখেছিলাম। কালকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেকটা পর জার্নি করে আসাতে হার দেয়নি। ও, এই যে দেখ, আগের মতোই আছে। চার্জও দিয়ে রেখেছি। আচ্ছা রেখে যাও। আর চল একসাথে খাবো। চলো। আব্বুর সাথে নিচে এসে খাবারটা খেয়ে সোফাতে বসলাম। ভাবি, একটু এদিকে আসবে? বল। বসো এখানে। একটু কাজ আছে, তাড়াতাড়ি বল। তোমার বোন সাদিয়ার জন্য মিথিলা আজ বাসায় আসতে পারছে না। কেন? মিথিলা সাদিয়ার আসল কথা তোমাদের বলে দেওয়াতে সাদিয়া মিথিলাকে হুমকি দিয়েছে, আরো অনেক কিছু। সাদিয়া করেছে? সাদিয়া নিজে করেনি, লোক দিয়ে করিয়েছে। আর মিথিলার আব্বু ভয় পেয়ে মিথিলাকে ঢাকা পাঠিয়ে দিয়েছে। মিথিলার আব্বু আমার বলতে পারতো। উনি কোনো ঝামেলা করতে চাইনি, আর মিথিলা ওনার একমাত্র মেয়ে, তাই কোনো ঝুঁকিও নিতে চাইনি। হুম এখন তুমি তোমার বোনকে বলে দিবে যাতে মিথিলার সাথে কোনো প্রকার ঝামেলা না করে। আমি আব্বুর সাথে কথা বলবো। আমি আমার রুমে চলে এলাম। এসেই আমার ফোনটার দিকে চোখ পড়ল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। একটা শুকনো হাসি দিয়ে ফোনটা অন করলাম। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে রাহাতকে ফোন দিয়ে টাকাটা দিয়ে এলাম। এমনিতেই অনেক কিছু করেছে আমার জন্য। বাসায় এসে আব্বুর কাছে গিয়ে বললাম আমাকে আবার ঢাকায় যেতে হবে। ঢাকা যেতে হবে কেন? আমার সব কিছু ওখানেই পড়ে আছে, ওগুলো আনতে হবে। আর তুমি কাকুকে বলে ওখান থেকে আবার টিসি আনার ব্যবস্থা করো। আর পরীক্ষার আগে এখন টিসি দেবে নাকি সেটাই ভাবছি। সেটা তোর ভাবতে হবে না, আমি যেভাবেই হোক টিসি আনার ব্যবস্থা করব। হুম আমি তোর কাকুকে বলবো। সময় খুব কম, আমি কালকেই ঢাকা যেতে যাচ্ছি। কালকে? হ্যাঁ, আমি গিয়েই চলে আসব। আচ্ছা, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে। আমি আমার রুমে এসে ফোনটা নিয়ে ছাদে এলাম। আজ কতদিন পর আবার আমাদের ছাদে উঠলাম। যাই হোক, সেদিনের দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ একটু সময় বেশি লাগলো জ্যামের জন্য। দীর্ঘ জার্নির পর আবার আমার গন্তব্যে পৌঁছালাম। মারুফ ভাইদের বাসায় আসতে শুরু হয়ে গেল আমার উপর শারীরিক অত্যাচার। মারিয়া আর মিথিলা মিলে বেদম কেলানি দিল। কোনো মতে ছাড়া পেয়ে দৌড়ে রুমে চলে এলাম। দেখি রুমটা ঠিকঠাকই আছে। আগে বলে রেখেছিলাম যে আমি এসে বেশি দিন থাকবো না। মারুফ ভাইয়াদের ওখান থেকে আমার যাবতীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর মিথিলাও সব গুছিয়ে নিল, কারণ মিথিলাও আমার সাথেই যাবে।
সবকিছু গোছগাছ করে একটু ছাদে এলাম। ফোনটা ঘাটাঘাটি করতে করতে হঠাৎ একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। ছাদের কিনারায় এসে নিচে তাকিয়ে দেখি একটা মেয়েটা গাড়ি থেকে নিচে নামতেই আমার মাথা ঘুরে গেল। ও এখানে কিভাবে আসলো? আর কি করতেই বা আসলো? আমি যে এখানে আছি সেটা জানলো কিভাবে? আমি ছাদে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে আমার রুমে চলে এলাম। এসে এক লাফে বিছানায় উঠে অন্য পাশে শুয়ে রইলাম। ওইদিকে মেয়েটা দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আন্টি গিয়ে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, সাকিব আছে? আছে, কিন্তু তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি সাকিবের। ও, ভিতরে আসো। সাকিব কোথায়? রুমে আছে হয়তো, রুম কোনটা? উপরের ডানের রুমটা। ও আচ্ছা, তাহলে আমি ওর কাছে যাচ্ছি। যাও, দেখো রুমেই আছে হয়তো। মেয়েটা আমার রুমে এসে আস্তে আস্তে উকি দিয়ে ভিতরটা দেখলো। আমাকে চিনতে না পারায় আবার নিচে আন্টির কাছে চলে গেল। আন্টি, রুমে তো দেখতে পেলাম না। রুমেই তো ছিল। এই রুমে শুধু একটা ছেলে ঘুমিয়ে আছে, কিন্তু সাকিবকে তো কোথাও দেখতে পেলাম না। ওটাই তো সাকিব। সত্যি? হ্যাঁ, গিয়ে ওকে ডাক দাও। মেয়েটা আবার ফিরি বেয়ে উপরে উঠে এলো। ভয়ে ভয়ে আমার রুমে এলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। আমিও বুঝেছি যে ও রুমে ঢুকেছে, তবুও ওভাবে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মেয়েটা আস্তে আস্তে বিছানার একপাশে একটা হাত রেখে আমার মুখটা দেখার চেষ্টা করছে। আমার উপর আসতেই আমি জোরে শব্দ করে উঠে বসে পড়লাম। মেয়েটাও এক চিৎকার দিয়ে লাফিয়ে দূরে সরে গেল। কিরে শাকচন্নি? তুই সাকিব? না, আমি অন্য কেউ। মেয়েটা আর অন্য কেউ না, আমার চাচাতো বোন মারিয়া। আমি তোকে তো চিনতেই পারিনি। কেন, আমি কি ভূত হয়ে গিয়েছি? আরে একদম পরিবর্তন হয়ে গেছিস। তুই এখানে আসলি কিভাবে? গাড়িতে করে। আরে, আমি সেটা বলতে চাইনি। বলছি আমি যে এখানে আছি এটা তুই জানলে কিভাবে? তোর আব্বু বলেছে। তুই চিনলি কিভাবে? আমি এতদিন ধরে ঢাকা থেকে কি করলাম? আমি ঢাকার সব জায়গা চিনি। ভালো, আমি আসতে পারি? আয়। এটা কে? মারিয়া। মারিয়া ওর রুমে আছে, কিন্তু এই কে? আরে ওর নাম মারিয়ায়, আমার চাচাতো বোন। ও হাই, আমি মিথিলা। হ্যালো, আমি মারিয়া। ওদের সাথে কথা বলতে বলতে ফোনটা বেজে উঠলো। আব্বু ফোন দিয়েছে। হ্যালো আব্বু। যাওয়ার পর ফোনও দিলি না। একটু কাজে ছিলাম। ও, তা বাসায় কবে আসবি? আর মারিয়ে গিয়েছে তোর ওখানে? মারিয়া এসেছে, আর কাল অথবা পরশু চলে আসবো। আচ্ছা, সাবধানে আসিস। আর আমি তোর চাচুকে বলে দিয়েছি, ও তোর কলেজ থেকে টিসি এনে দেবে। ও আচ্ছা। আর তুই তোর চাচুর বাসে যাবি না? এখন চাচুদের বাসায় কিভাবে যাব? তবুও একটু ঘুরে আসলে ভালো হতো। ও আচ্ছা, দেখি যদি সময় পাই তাহলে যাব। চাচু, আমি সাকিবকে আজকেই আমাদের বাসায় নিয়ে যাব। আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, দেখ হুকি বলে। ওর কিছু বলা লাগবে না, ও না গেলে ওর কান ধরে নিয়ে যাব। আচ্ছা, হুকে নিয়ে যা। আচ্ছা, ভালো থেকো। বলেই ফোনটা কেটে দিল। তোর সবকিছু গোছানো শেষ? হ্যাঁ। তাহলে সবকিছু নিয়ে চল কোথায়? আমাদের বাসায়। এখন কিভাবে যাব? আমি কোনো তালবাহানা শুনতে এখানে আসিনি, তুই আমার সাথে যাবি, এটাই ফাইনাল। দেখো, আমি আজকে কেবল আসলাম। আজকে এসেছিস তো কি হয়েছে? আমার অনেক খারাপ লাগছে আর মাথাও ব্যথা করছে। তো আমাদের বাসায় গিয়ে বিশ্রাম নিবি? যেতেই হবে? হবে। আচ্ছা, যাব। আমি জানতাম তুই যাবি। নিজে যাবো কথাটা বলতে লজ্জা পাচ্ছিলি, শুধু শুধু এতক্ষণ খরচ করলি। বলেই মারিয়া আর মিথিলা অট্ট হাসিতে মেতে উঠল। এই কথার উপর আমার আর কিছু বলার নেই, শুধু আওয়ালের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া। আমার অপমানটাই নষ্ট করে দিয়েছে। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে এখানে? আরে আন্টি আসুন। এত হাসাহাসি? হাসাহাসি শরীরের পক্ষে ভালো, না হাসলে মানুষ বাঁচতে পারে? আচ্ছা সবাই চল, টেবিলে খাবার দিয়েছি। না আন্টি, আমি এখন খাবো না, একেবারে রাতে বাসায় গিয়ে খাবো। আজ বাসায় যাওয়া হচ্ছে না।
না আন্টি, আজ চলে যেতেই হবে। আব্বুর গাড়ি নিয়ে এসেছি, তাছাড়াও আমার কলেজ আছে। সেটা কাল ভোরে উঠে চলে যেও। না আন্টি, আমাকে আজকেই চলে যেতে হবে। এটা কিভাবে হয়? আজ এসে আজই চলে যাবে? আমি সাকিবকে নেওয়ার জন্যই এসেছি, না হ্যাঁ আসতাম না। সাকিবও যাবে? আব্বু ওকে নিয়ে যেতে বলেছে। আর ও যে এতদিন ধরে ঢাকাতে আছে আমাদেরকে জানায়ও নি। তাহলে খাবার তো খেয়ে নেবে। না আন্টি, আমি খাবো না, ওরা খেলে খেয়ে আসুক। চল আমাদের সাথে। যা, আমি খাবো না, মাত্রই বাসা থেকে খেয়ে বের হয়েছি। আরে চল তো, অল্প করে খেয়ে নিস। মারিয়াকে জোর করে নিয়ে গেলাম। আন্টি মারিয়া দুইকে ডাক দিল, মানে মারুফ ভাইয়ের বোন। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। মারিয়া একের সাথে মারিয়া দুইয়ের পরিচয় হয়ে গেল। খাওয়া শেষ করে আমি উঠেই, কিরে তুই বললি যে খাবি না, তাহলে এতগুলো খেলি কিভাবে? আমি জানতাম তুই খাবি, কিন্তু নিজের মুখ দিয়ে বলতে লজ্জা পাচ্ছিলি, তাই এত তালবাহানা করলি। আমি কারো পাওনা বাকি রাখি না, তাই প্রতিশোধ তুললাম। আমার কথা শুনে মারিয়া বেকুব বনে গেল। স্ট্যাচুয়ের মতো আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। ব্যাপারটা বুঝতে পেরে কথাটা খেলে অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তাহলে মিথিলাও চল আমাদের সাথে। না, আমি যাব না, তুই যা। আর বাসায় যাওয়ার দিন আমাকে নিয়ে যাস। মিথিলা আপু, তুমিও চলো। না না, আমি অন্যদিন যাব। আচ্ছা, তাহলে আমি যাওয়ার দিন তোকে ফোন করে জানিয়ে দেব, তুই তৈরি হয়ে থাকিস। আচ্ছা। তাহলে তাড়াতাড়ি চল, আর তোর সব কিছু নিয়ে আয়। আচ্ছা তুই দাঁড়া। আমি রুমে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে চলে এলাম। নিচে এসে সবাইকে বিদায় দিয়ে মারিয়ার সাথে চাচুদের বাসায় চলে এলাম। এসে সবার সাথে কথা বলে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি সেই রুমে এসেই বিছানায় গড়িয়ে পড়লাম। শরীর যেন আর চলছে না। যেভাবে এসে শুয়েছি না, ওভাবেই চোখটা বন্ধ করে রইলাম। মারিয়া রুমে এসে, কিরে, ঘুমিয়ে পড়েছিস? না তবে ঘুমাবো। একটা কথা বলবো, তুই এত সুন্দর আর হ্যান্ডসাম হলে কিভাবে? দেখ, এখন একদম ভালো লাগছে না, এখন একটু ঘুমাতে দে। ওইদিকে আমার ভিতরে ফুর্তির ঠেলায় লাড়াচাড়া দিচ্ছে। বল না, তোকে দেখলে তো আমার প্রেম করতে ইচ্ছে করে। তুই যাবি এখন? আরে যাচ্ছি, এত রাগার কি আছে? যা বলছি। মারিয়া একটা ঝাড়ি নিয়ে চলে গেল। একটু বাঁচা গেল, অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারবো। আর বেশি কথা না বলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাত 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এলাম, দেখি চাচ্চু বসে আছে। চাচুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে ওখানেই সোফাতে বসলাম। চাচ্চুও খাবার শেষ করে আমার পাশে এসে বসলো। তুই কি কালকে চলে যাবি? কাল যেতে পারলে তো ভালোই হয়। কিন্তু এখনো কলেজ থেকে টিসি আনা হয়নি। আর আমাদের বাসায় কয়েকদিন থাকলি না? আমার পরীক্ষার ডেট দিয়ে দেবে হয়তো কিছুদিনের মধ্যেই। পরীক্ষা শেষ হলে এসে অনেকদিন থেকে যাব। তাহলে শুধু কালকের দিনটা থেকে যা। দেখি কি করা যায়। শুধু কালকের দিনটা থেকে তারপর পরশুদিন সকালে উঠে চলে যাস। আমি যাওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা তাহলে থেকেই যাব। আমি আর কিছু বললাম না, কারণ এতদিন ঢাকায় এসে রয়েছি, চাচুদের কিছুই জানাইনি। আর কালকের দিনটাই তো সমস্যা নেই, থেকেই যাব। আরও কিছুক্ষণ চাচুদের সাথে কথা বলে রুমে চলে এলাম। একটু আগে ঘুম থেকে ওঠার জন্য এখন আর ঘুম আসছে না। কি আর করব, ফোনটা নিয়ে ছাদে চলে এলাম। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফোনে গেম খেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক বেজে গেছে। রুমে এসেও ফোন চাপতে চাপতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙলো। এত সকালে ঘুম থেকে উঠে কি করব? টিসি আনতে এখনই যাবে নাকি? আর চাচু কোথায়? আব্বু নিচে আছে, তোর জন্য ওয়েট করছে। আচ্ছা যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। রুমে এসে একেবারে তৈরি হয়ে নিচে এসে দেখি চাচু অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি নিচে যেতেই আমার খাবার বেড়ে দিল। খাওয়া শেষ করে চাচার সাথে আমার কলেজে এলাম। স্যারকে অনেক বলার পর বোঝানোর পর আমার টিসি দিতে রাজি হলো। টিসি নিয়ে গাড়ি করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চাচু অফিসের দিকে চলে গেল। আমি বাসার ভিতরে ঢোকার সাথেই মারিয়া এসে বায়না ধরলো ঘুরতে যাবে। কি আর করার, আজকের দিনটাই তো, কালকে তো চলে যাব। মারিয়ার সাথে আবার ঘুরতে বের হলাম। প্রায় 3টা পর্যন্ত ঘোরাঘুরি করলো। দুপুরে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিলাম। ঘোরাঘুরি করে শেষমেশ বাসায় এসে পৌঁছালাম। এই মেয়ে যে এত ঘুরতে পারে আর এত কথা বলতে পারে আমার আগে জানা ছিল না। পুরো মাথাটাই খারাপ করে দিয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে ওভাবেই ধপাস করে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়লাম।
একটু পর মারিয়া আবার রুমে এলো। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? তুই আবার কি করতে আসলি? কেন, আসতে পারি না নাকি? আসতে পারবি কি করে? এতক্ষণে তো আমার মাথাটা পুরো খেয়ে নিয়েছিস। কি বললি? আমি তোর মাথা খেয়েছি? তা নয় তো কি, পুরো বকবক করে আমার মাথাটাই নষ্ট করে দিয়েছিস। এত সুন্দর কিউট একটা মেয়েকে তুই এটা বলতে পারলি? কি কিউট! তুই তো একটা পেটনি। তুই এটা বলতে পারলি? একমাত্র চাচাতো বোনকে ঘুরতে নিয়ে যাওয়াতেও তোর এত সমস্যা? যা, তোর সাথে আর কোথাও যাব না। একা যাবি কেন? তোর তো ঘোরানোর অনেক লোক আছে। অনেক লোক আছে মানে? দেখলাম তো রাস্তায় কত ছেলে তোর দিকে তাকিয়েছিল। কোথায় তাকিয়েছিল? তুই হয়তো দেখিসনি, কিন্তু আমি দেখেছি। আমি না থাকলে হয়তো তোকে ওখানে প্রপোজ করতো। হয়েছে, আর পাম মারতে হইব না। আমি মোটেও পাম দিচ্ছি না। হয়েছে, নিচে আয়, আম্মু ডাকছে। যা তুই, আমি আসছি। আমার সাথে যেতে বলেছে। আচ্ছা চল। মারিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গিয়েছে। মেয়েরা সত্যি গিরগিটির মতো রং বদলায়। একটু খারাপ বা নিন্দা করলে যেমন নাগিনী রূপ ধারণ করে, তেমনি একটু ভালো বা প্রশংসা করলে লজ্জায় মুখ লাল নীল রং ধারণ করে। যাই হোক, মারিয়ার সাথে নিচে এসে দেখি খাবারের টেবিলে পিঠা ভর্তি করে রেখেছে। এগুলো কার জন্য? একটা গরু এসেছে না আমাদের বাসায়, এগুলো তার জন্য। কি আমি গরু? আমি তোকে বলেছি নাকি? তাহলে কাকে বললি? আমি যাকে বলেছি সে ঠিক বুঝেছে। আমি আর কথা বাড়ালাম না। ওর সাথে যত কথা বলবো ততই আমার মাথাটা নষ্ট করে দেবে। আমি একটা চেয়ার টেনে বসে পিঠাগুলো খেতে লাগলাম। এর মাঝে শুধু আমার পছন্দের পিঠা। কি রে, রাগ করলি নাকি আমার কথায়? আমি আবার রাগ করবো কেন? তোকে গরু বলেছি সেই জন্য। আরে না, পাগলিরা তো কত কিছুই বলে। তাদের কথা মনে নিলে তো নিজেকে পাগল মনে হয়। আমি পাগলি? তা নয় তো কি, পাগলি বললে ভুল হবে। তুই তো পাগলি ম্যাক্স প্রো। কি বললি তোকে আজ? আবার ঝামেলা শুরু করলি? তোদের কি এক মুহূর্ত ভালো থাকতে ইচ্ছা করে না? সবসময় শুধু ঝগড়া আর মারপিট। তাহলে ও আমাকে পাগলি বললো কেন? তুইও তোকে গরু বললি, তখন তো কিছু বলেনি। আম্মু, তুমিও ওর হয়ে কথা বলছো? তো কি, তোর হয়ে কথা বলবো? আর এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে। দুজনের একজনও আর কথা বললাম না। চুপচাপ খাবার খেয়ে আমার রুমে চলে এলাম। রুমে এসে মিথিলাকে ফোন দিয়ে বললাম কাল তৈরি থাকতে, সকালে আমরা বাসায় চলে যাব। সেদিন রাতেও বেশ মজা করেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। রুমে এসে আমার কাপড়গুলো নিয়ে বাইরে এসে সবাইকে বিদায় জানালাম। চাচু গাড়িতে করে মারুফ ভাইদের বাসার সামনে নিয়ে এলো। বাসার ভিতরে ঢুকে আমার যাবতীয় যা যা ছিল সব কিছু নিয়ে আর মিথিলাকে নিয়ে বাসার বাইরে এলাম। আমাদের সাথে আন্টি আর মারিয়াও এলো। সবাইকে বিদায় দিয়ে যেই গাড়িতে উঠতে যাব, পিছনে তাকিয়ে দেখি মারিয়া। মারুফ ভাইয়ের বোন কান্না করছে। আমি আর গাড়িতে না উঠে সোজা মারিয়ার কাছে চলে এলাম। কি হয়েছে, কান্না করছিস কেন? তুমি সত্যি চলে যাচ্ছ? আর কখনো আসবে না? আসবো না কেন, সময় পেলেই চলে আসবো। সত্যি বলছো তুমি? আর হ্যাঁ সত্যি, আমি পরীক্ষা শেষ হলেই আবার চলে আসবো। এরপরে বুঝতে চাইছে না। অনেক কষ্টে মারিয়াকে বুঝিয়ে গাড়িতে উঠে বাস স্ট্যান্ডে চলে এলাম। চাচু আমাদের গাড়িতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে বাসে উঠিয়ে দিয়ে অফিসে চলে গেল। শেষমেশ আবার নিজের এলাকায় দিকে রওনা দিলাম। অনেকক্ষণ জার্নি করার পর শেষে নিজেদের গন্তব্যে এসে পৌঁছলাম। মিথিলা ওর আব্বুর সাথে ওদের বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় এসে সব কিছু নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে কথা বলে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর আবার রুমে এসে ব্যাগ থেকে জিনিসগুলো নামিয়ে রুমে গোছাতে শুরু করলাম। একটু আর ভাবিও আমার সাথে সাথে কাপড়গুলো গোছাতে সাহায্য করলো। ভাবি, তোমার বোনকে কিছু বলেছিলে? হ্যাঁ বলেছি, আজ আব্বুকে ফোন করে সব বলে দিয়েছি। ও এখন আর কোনো ঝামেলা করবে না। না করলেই ভালো। তারপর সবকিছু গোছগাছ করে সেদিনের বিকাল আর রাতটা বাসাতেই পার করে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। একটু পর আব্বুর সাথে কলেজে এসে আবার নিজের কলেজে ভর্তি হয়ে গেলাম। মিথিলাকে দেখতে পেলাম না, হয়তো আজ কলেজে আসেনি। আমরা বন্ধুরা মিলে, মানে আমি, সাগর আর রাহাত, কলেজের এক পাশে একটা গাছের নিচে বসে গল্প করছি। সাকিব, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি? আজ কলেজের সবাই তোর দিকে তাকিয়েছিল। সে যার তাকিয়ে থাকা থাকুক, তাতে আমার কি?
শালা তুমি তো এখন হিরো হয়ে গেছো, সব মেয়েরা এখন লাইন মারার জন্য তোর পিছনে পড়ে থাকে। কি যে বলিস না, কোথায় হিরো হলাম? সাগর কিন্তু সত্যিই বলেছে, তুই অনেক সুন্দর হয়ে গিয়েছিস। এখন তো আমাদের এদিকে কেউ তাকাবেই না। দেখ, এখন একদম পাম মারবি না। এটা পাম না রে, সত্যি বলছি। হয়েছে, আর বলতে হবে না। নিজেকে কখনো ছোট মনে করবি না। তোদের চেহারা খারাপ নাকি? আল্লাহর সৃষ্টির সবাই সুন্দর। আচ্ছা, পরীক্ষার ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, কালকে বলেছিস ক্লাসে, বললো যে আর 1 মাস আমাদের সাথে হাতে আছে পড়ালেখা করার, তারপরই পরীক্ষা। তাহলে তো আর বেশি সময় নেই। তাহলে তো পড়ালেখা শুরু করতে হবে সেই স্পিডে। আমাদের স্পিড আর হবে না, সে পড়লেও ফেল, না পড়লেও ফেল। শালাদা, তোরা কি খারাপ ছাত্র নাকি ফেল করবি? খারাপ ছাত্র হয়তো না, কিন্তু বাসায় পড়তে তো হবে, তাই না? বাসায় তো পড়তেই বসি না, তাহলে ভালো হলাম কিভাবে বল? পড়তে বসিস না, এখন থেকে বসবি। আর মাথায় রাখিস, এবার সাদিয়ার থেকেও ভালো রেজাল্ট করতে হবে। এটা হয়তো আমাদের দ্বারা হবে না, সাদিয়া তো সব সময় পড়ে। সবসময় পড়লে আমরাও পড়বো। ভালো করে পড়তে হবে। সবাই একসাথে একজোট হয়ে পড়ালেখা করতে হবে, আর আমরা একই ভার্সিটিতে ভর্তি হব। এটা কিন্তু আগে বলে রাখলাম। চেষ্টা করব। ওদের সাথে কথা বলতে বলতে হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে গেল। বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করলাম। হ্যাঁ, এটাই সাদিয়া। অনেক পরিবর্তন হয়েছে, আর আগের থেকেও সুন্দর হয়েছে। ওর বান্ধবীদের সাথে বসে হাসাহাসি করছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই আমি চোখটা সরিয়ে নিলাম। এখন আমি বাসে চলে যাচ্ছি। কেন? ওই দেখ কে। সাদিয়া? হ্যাঁ। সাদিয়া থাকলে তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, সেটা তুই বুঝবি না, থাক তোরা, বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা। আমি আর ওখানে দাঁড়ালাম না, সোজা গেট দিয়ে বাইরে চলে এলাম। ওইদিকে আমি আমার বন্ধুদের কাছ থেকে উঠে চলে আসার পরই সাদিয়া, সাগর আর রাতের দিকে এগোতে লাগলো। ওদের কাছে গিয়েই, কি রে, শুনলাম মিথিলা নাকি বাসায় এসেছে? হ্যাঁ, এসেছে তো। বাসায় এসেই আবার আমার নামে বিচার দিয়েছে? ও গো, মিথিলা তো না, সাকিব মানে ওই কাইল্লা বিচার দিয়েছে। তোর অহংকার কি কোনোদিনও শেষ হবে না? আমার আবার অহংকার আছে নাকি? আচ্ছা, তুই এখন যা তো। কেন, আমি কি এখানে থাকতে এসেছি নাকি? আর হ্যাঁ, তোদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। কি কথা? তোদের সাথে একটু আগে যে একটা সুন্দর করে ছেলে বসেছিল, ওটা কে রে? আমরা জানি না। তোদের সাথে বসে কথা বললো আর তুই বলছিস জানিস না? হ্যাঁ, সত্যিই জানি না। আরে বল না কে ওটা। আর নতুন এসেছে নাকি কলেজে? আগে তো কখনো দেখেছে বলে মনে হয় না। নতুন আবার পুরাতন। সেটা কিভাবে? এত কিছু জেনে তোর কোনো কাজ নেই, তুই যা এখন। ভাব তো তোদেরও কম দেখছি না। আমরা মোটেও ভাব নিচ্ছি না, শুধু তোকে বলার প্রয়োজন মনে করছি না। বুঝতে পেরেছি, তোদের বন্ধু এসেছে তো তাই ভাব আবার বেড়ে গিয়েছে। ঠিকই বলেছিস, সাকিব আসাতে আমাদের দাম বেড়ে গিয়েছে। আর সাকিব শুধু বাসায় আসেনি, আমাদের কলেজেও ভর্তি হয়েছে। কই দেখলাম না তো। তুই দেখবি কিভাবে? ও তোর সামনে থাকলেও তো দেখতে পারিস না। ও কলেজে আসলে তো দেখতে পাবো। ও কলেজে এসেছিল। কোথায়? তুই যে ছেলেটার কথা বললি না? কোনটা? তোদের সাথে বসেছিল? হ্যাঁ, ওটাই সাকিব। ওটা সাক্ষী? হ্যাঁ রে, ওটাই সাকিব। ওটা সাক্ষী? হ্যাঁ রে, ওটাই সাকিব। তোর বিশেষ না হলে কিছু করার নেই। কি রে, কখন থেকে ডাকতেছি? যাচ্ছি, চল। সাদিয়া ওর বান্ধবীদের সাথে চলে যায়। এদিকে আমি বাসায় এসে ডিজে রুমে চলে এলাম। আজ অনেকদিন পর আবার সাদিয়াকে দেখতে পেলাম। হয়তো এখন থেকে প্রতিদিনই দেখা হবে। দেখা হলেই বা কি, ও থাকবে ওর মতো আর আমি আমার মতো। ওসব ভেবে আমার এখন আর কোনো কাজ নেই, শুধু শুধু সময় নষ্ট করা। আমি ফোনটা হাতে নিয়ে মিথিলাকে ফোন দিলাম। কি রে, কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? তেমন কিছু হয়নি। আজ কলেজে আসলি না কেন? আমি আজকেই যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বু বলল কাল থেকে যেতে, তাই আর কি। আমি আজ গিয়েছিলাম আর ভর্তিও হয়ে এসেছি। আমি কাল থেকেই যাব। আচ্ছা, তাহলে একসাথেই যাব। আচ্ছা। ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে উঠতে 3টা বেজে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। কি করব, বাসায় একা একা ভালো লাগছে না। কিছুক্ষণ বসে টিভি দেখলাম।
এখন ভাবির সাথে তেমন একটা কথা বলতে ইচ্ছে করে না। রুমে এসে ফোনে গেম খেলতে খেলতে হঠাৎ সাগরের ফোন এলো। কি আর করার, বাইরে থেকে ঘুরে আসি। সারা বিকাল ওদের সাথে ঘুরে আড্ডা দিয়ে সময় পার হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। সেদিনের রাতটা পার করে পরের দিন সকালে ঘুম থেকে ওর কথা আর আমার সামনে বলবি না। এসব কথা বাদ দে, আর বল তোর ঢাকায় কেমন কাটলো? ভালোই কেটেছে। আমরা কয়েকজন মিলে বসে কথা বলতে বলতে হঠাৎ দেখি সাদিয়া আর ওর বান্ধবীরা আমাদের দিকে আসছে। দূর থেকে সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে আর না দেখিয়ে অন্যদিকে মুখ করে রইলাম। সাকিব, ওই দেখ সাদিয়া আসছে। আসতে দে, আর এখানে আসতে চুপচাপ বসে থাকবি। আমি আছি, ভয় নেই। হুম। আমরা আমাদের মতো কথা বলছি। সাদিয়া আমাদের কাছে এসেই, কি রে, এতদিন কোথায় ছিলি? চাচার বাসায় গিয়েছিলাম কেন? ঘুরতে। ঘুরতে গিয়েছিলিস নাকি আমাকে ভয় গিয়েছিলিস? নাকি আমার ভয় গিয়েছিলিস? তোকে ভয় পাওয়ার কি আছে? ওহো, তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়। আমার তোর সাথে কোনো কথা নেই। কিন্তু আমার আছে। যা বলার এখানেই বল। তোকে আসতে বলেছি, আর মিথিলা কোথাও যাবে না। সাদিয়া আমার কথার কোনো উত্তর দিল না, শুধু মুখের দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিল। তুই তাহলে সাকিব? হ্যাঁ। সাদিয়া তাহলে ঠিকই বলেছিল, তুই অনেক বদলে গেছিস। তো তো কিছু না। মিথিলা, এদিকে আয়, কথা আছে। মিথিলা কোথাও যাবে না। এত জরুরি হলে এখানেই বল, আর না হলে যা। রিয়া ও সেই একই কাহিনী করলো। আমার দিকে একবার তাকিয়ে আবার মিথিলার দিকে তাকালো। চল, আমরা ক্লাসে যাব। চল। আমরা ওখান থেকে উঠে চলে আসলাম। সাদিয়া আর ওর বান্ধবীরা ওখানেই বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। থাক, তাতে আমাদের কি। আমরা ক্লাসে এসে সবাই একসাথে বসলাম। একসাথে বলতে পাশাপাশি বসলাম। আমি আবার এই কলেজে ফিরে আসাতে কলেজের স্যার ম্যাডামরা অনেক খুশি হয়েছে। যদিও তারা আমাকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু তখন তো রোগা আর কালো ছিলাম। তবুও তারা আমায় অনেক ভালোবাসতো, সেটা আমি আগেও বলেছি। ক্লাসে স্যার এসে ক্লাস দিতে শুরু করে দিল। একে একে সব ক্লাসগুলো চলতে লাগলো। প্রতিটা ক্লাসই মনোযোগ দিয়ে করলাম। মাঝে মাঝে সাদিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। দুজনেরই চোখে চোখ পড়তেই আবার চোখ সরিয়ে নেই। যাই হোক, সবগুলো ক্লাস করে আমরা সবাই একসাথে বাইরে বের হলাম। এখন কি বাসায় চলে যাবে নাকি? তাহলে আর কোথায় যাব? না মানে, যদি ঘুরতে যাস কোথাও? না, এখন আর কোথাও যাব না। সামনে পরীক্ষা, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর এখন একটু ঘোরাঘুরি কম করে করতে হবে। তা ঠিকই বলেছিস। তাহলে সবাই বাসায় যা। তুই কোথায় যাবি? আমিও বাসায় যাব। না মানে, তুই যেভাবে বলছিস মনে হচ্ছে আমাদের বাসায় পাঠিয়ে তুই কোথাও যাবি। আরে না, বাসাতেই যাব। আচ্ছা, তাহলে যাই। আমরা যে যার মতো বাসার দিকে রওনা দিলাম। এর মাঝে সাদিয়াকে আর দেখতে পাইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকালে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে বিছানার উপরই বসে একটা বই পড়তে শুরু করলাম। এখন পড়তে বসছিস? হ্যাঁ, ভিতরে আসো। তোর কাছে একটা কথা জানতে এলাম। বলো। সাদিয়া, আজ কিছু করেছে? তেমন কিছু করিনি, তবে আমি না থাকলে হয়তো মিথিলাকে কিছু বলতো। ওকে নিয়ে আব্বু আম্মু অনেক চিন্তায় আছে। কেন? দেখিস না কিভাবে চলাফেরা করে। ও সম্পূর্ণ অন্যরকম হয়েছে। ওকে এতবার করে বলা হয়েছে যে বাজে লোকের সাথে মিশবি না, তাও একটা কথাও শোনে না। ওর কানের ছিদ্র থাকলে তো শুনবে, মনে মনে বললাম। আর হ্যাঁ, তোকে আর একটা কথা বলার ছিল। কি? সাদিয়া তোর সাথে ওরকম বাজে একটা কাজ করার পরও এ বাড়ির প্রায় সবাই ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কি? আম্মু এখনো সাদিয়ার সাথে কথা বলে না। কথা বলে না বলতে ওকে দেখতেই পারে না। তো আমি এখন কি করতে পারি? আম্মুর মনে চাইনি তাই কথা বলে না। সেটা তো আছেই, কিন্তু আম্মু বলেছিল যে তুই বাসায় ফিরে আসলে আম্মু ওর সাথে কথা বলবে। হ্যাঁ, এখন তুই তো ফিরে এসেছিস, এখন তুই যদি একটু বলিস আম্মুকে, তাহলে। তুই পাগল হয়েছো?
এই মেয়ের জন্য আমি আম্মুর কাছে সাফাই গাইতে যাব? আমি জানি যে ও অনেক বড় অপরাধ করেছে, শুধু আমি না, সবাই জানে এটা। ও যাই করুক, ও তো আমার বোন। ছোট থেকে ওকে মানুষ করেছি, ওর সাথে থেকেছি। বিশ্বাস করো, ও এতটাও খারাপ না। এখন শুধু বাজে লোকের সাথে মিশে ওরকমটা হয়েছে। তা আমাকে কি করতে হবে? তেমন কিছু না, ও তো আমার বোন। আমাকেও তো ওকে দেখতে ইচ্ছা হয়। দেখতে ইচ্ছে হলে ওদের বাসায় গিয়ে কিছুদিন থেকে আসবে। সেটা তো পারি, কিন্তু ও এখানে এসে থাকতে চায় না, শুধু আম্মুর জন্য। তুই যদি একটু আম্মুকে বলে দিস ওকে ক্ষমা করতে, তাহলে একটু আমাদের এখানে এসে থাকতে পারতো। ওর মতো মেয়ের এখানে না আসাই ভালো, শুধু শুধু ঝামেলা বানানো। ভাবি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে চলে গেল। হয়তো আমার এমন কথায় কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ারই কথা। নিজের বোনকে বাবার বাড়িতে গিয়ে দেখা আর শ্বশুর বাড়িতে এনে আদর যত্ন করা অনেকটাই পার্থক্য। ভাবির আব্বু আম্মুও তো যে কোনো সময় আসতে পারে না, আর ভাবিও তার ইচ্ছে মতো যেতে পারে না। তারও তো সবাইকে দেখতে মন চায়। যাই হোক, দেখে আম্মুকে বলে সাদিয়ার সাথে বোঝাপড়া করব আমি, কিন্তু আমার জন্য আমার পরিবারের মধ্যে তো কোনো ঝামেলা সৃষ্টি হতে দিতে পারি না। আমি রুম থেকে বেরিয়ে ভাবি রুমের কাছে যেতেই অনেকটা চমকে উঠলাম। এ কি, ভাবি কান্না করছে? হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছে। আমি ভাবি রুমে ঢুকতে গিয়েও আবার কি মনে করে ঢুকলাম না। আমি সোজা আম্মুর কাছে চলে এলাম। এসে আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না। আবার ওদিকেও ভাবি মন খারাপ করে আছে। কি করি এখন? শেষমেশ আম্মুকে রাজি করানো গিয়েছে। আমি ওখান থেকে সোজা ভাবির রুমে এসে ভাবিকে কথাটা বললাম। ভাবি মনে হয় একটু স্বস্তি পেয়েছে। আমি তার রুম থেকে বের হয়ে আবার রুমে চলে এলাম। আজ আর বাইরে গেলাম না, রুমের মধ্যে কাটিয়ে দিলাম। সেদিনের রাতটা পার করে পরদিন আবার কলেজে এলাম। রাহাত আগে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই সাগর আর মিথিলাও পৌঁছে গেল। সবাই একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আছি। কলেজে এসে একটা জিনিস খেয়াল করলাম, আজ সাদিয়াকে কোথাও দেখতে পেলাম না। ওর বান্ধবীদের মধ্যে শুধু রিয়াকে দেখতে পেলাম। হয়তো কোথাও গিয়েছে, তাই আসতে পারিনি। যাই হোক, কলেজের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই ক্লাসে চলে এলাম। ক্লাসে স্যার চলে এসেছে। ক্লাস শুরু হবার ঠিক 15 মিনিট হবে হয়তো। সাদিয়া কোথা থেকে যেন দৌড়ে ক্লাসরুমের সামনে এলো। আসবো। এতক্ষণ কোথায় ছিলে? একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আর যেন এমন না হয়, যাও তোমার সিটে গিয়ে বসো। সাদিয়া আর দাঁড়িয়ে না থেকে ওর বান্ধবী রিয়ার কাছে বসলো। আজ সাদিয়াকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। কেমন যেন ভয় ভয় একটা চাপ ওর মুখে ভেসে উঠছে। কিন্তু কি এমন হলো যার জন্য সাজা এত ভয় পেয়ে আছে? আর কলেজেও এত লেট করে আসলো, আগে তো কখনো লেট করে আসেনি। যাই হোক, আমি আবার ক্লাসের দিকে মন দিলাম। প্রতিটি ক্লাসে সাদিয়া বিমনস্ক ছিল, যেন চেষ্টা করছে ক্লাসে মন দিতে, কিন্তু কোনো একটা কারণে সেটা হয়ে উঠছে না। ক্লাস শেষ করে আমরা বাইরে বের হলাম। দেখলাম সাদিয়া তড়িঘড়ি করে ক্লাস থেকে বের হয়ে দ্রুত গাড়িতে করে বাসার দিকে রওনা হলো। কি রে, আর সাদিয়ার কি হয়েছে রে? কি জানি, তুই মেয়ের কারবার কিছুই বুঝি না। আমরা এখন ওর কোনো বিষয়ে কথা না বললেই ভালো হবে। তবুও আজ একটু অন্যরকম লাগছে। কলেজেও দেরি করে আসলো, আবার ক্লাসের মধ্যেই ও কেমন যেন ছটফট করছিল। তোকে ওকে নিয়ে অত ভাবতে হবে না। আচ্ছা, আজকে একটু রেস্টুরেন্টে গেলে কেমন হয়? এখন হ্যাঁ, কেন? এখন রেস্টুরেন্টে গিয়ে কি করবি? রেস্টুরেন্টে গিয়ে কি করে জানিস না তুই? জানি, তবে খাওয়াবেটাকে? সেটাই তো কথা, খাওয়াবে কে? আজ তো কারো বার্থডে না যে তার থেকে খাবো। ও, সাকিব খাওয়াবে? আমি খাওয়াবো, কিন্তু কেন? সেটাই তো, কেন খাওয়াবি? কেন খাওয়াবি? কেন খাওয়াবি? মনে পড়েছে, তুই আজ খাওয়াবি। কিন্তু কেন? আজকে আমার জন্মদিন নাকি নাকি বিশেষ কোনো দিন যে তোদের খাওয়াতে হবে? তুই যে এতদিন ঢাকাতে থেকে এত সুন্দর হয়ে এসেছিস, এটার জন্যই তোকে আজ খাওয়াতে হবে। ও আল্লাহ, এ কাদের পাল্লায় পড়লাম? এরা দেখি জোর করে খেতে চায়। আজ কোনো কথাই শুনবো না তোর থেকে অনেক দিন কিছু খাই না, আজ খাওয়াতেই হবে। ও, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? তোদের বাসায় হয়তো খাওয়া শেষ হয়ে গেছে, সকালে উঠে কিছু খেয়ে আসিসনি, তাই এখন আমাকে মিথ্যে বলে খেতে চাস? দেখ, তোর থেকে খেতে চেয়েছি বলে আমাদের আজে বাজে অপবাদ দিবি না।
তা না হলে কেউ এই সামান্য কারণে এভাবে খেতে চায়? আমরা অত কথা শুনতে চাই না, তুই শুধু খাওয়াবি কিনা বল। খাওয়াবো, তবে আজ না। আজকেই খাওয়া দাওয়া হবে। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কি? কোনো রেস্টুরেন্টে গিয়ে নয়, আজ ফুচকা খেতে হবে, তাও আবার কামরুল মামার দোকান থেকে। আমি রাজি। শালা, তুই আছিস শুধু টাকা বাঁচানোর ধান্দা, তাই না? আমার সাথে রাজি থাকলে হ্যাঁ বলো, আর না হলে আমি গেলাম। আচ্ছা চল। আমরা সবাই কলেজের সামনে কামনা আমার ফুচকার দোকানে এসে হাজির হলাম। ওদেরকে টেবিলে বসতে বলে আমি ফুচকার অর্ডার দিতে গেলাম। 4 জনের জন্য 4 প্লেট ফুচকা অর্ডার দিলাম। এবার বুঝবা আমার থেকে খাওয়ার মজা। এমন খাওয়ানো খাওয়াবো আর জীবনে আমার থেকে কিছু খেতে চাইবে না। মামা, 4টে প্লেট ফুচকা, একটা একটু সাইডে রাখুন। কেন? বললাম রাখুন। দেখেছি এবার। বাকি 3টায় ইচ্ছে মতো ঝাল দেন। এত ঝাল দিলে তো খেতে পারবে। সেটা আপনাকে দেখতে হবে না, আপনি দেন। ফুচকাওয়ালা মামা বাকি 3 প্লেটে ঝাল দিচ্ছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে। ফুচকা তৈরি হয়ে যাওয়ার পর প্লেটগুলো নিয়ে ওদের সামনে রেখে আসলাম। কি রে, 3 প্লেট কেন? আর তোরটা কই? আমারটা আনছি, দাঁড়া। তোরটা আলাদা কেন? আরে আমি এক এক কয় প্লেট আনবো? একসাথে 4টা আনতে পারিনি তাই আনিনি। ওরা আর কোনো কথা বললো না। আমি গিয়ে আমার প্লেটটা নিয়ে ওদের সাথে বসলাম। আমি আমার প্লেট থেকে একটা ফুচকা দিয়ে মুখে পুরে নিলাম। কি রে, খাচ্ছিস না কেন? খাচ্ছি। ওরাও ফুচকা খেতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কারো কোনো রিয়াকশন দেখছি না। ফুচকা কেমন হয়েছে? ফাটাফাটি। ঝাল ডাল সবকিছু ঠিক আছে তো? একদম পারফেক্ট আছে। আমি পুরো একটা আবাল সেজে গেলাম। কি হলো এটা? ওরা স্বাভাবিকভাবে খাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। এটা কিভাবে হতে পারে? তাহলে কি ফুচকাওয়ালা মামা আমার সাথে? দাঁড়া, ওনাকে পরে দেখে নিচ্ছি। সবাই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। তোরা থাক, আমি বিলটা দিয়ে আসি। দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। আরে না, আমি দিয়ে আসছি। আরে থাক, আমি দিচ্ছি, তুই না হয় অন্য কোনো দিন দিস। আমি আর কথা বাড়ালাম না। রাহাত গিয়ে ফুচকার বিলটা নিয়ে আসলো। ফুচকাওয়ালার দিকে আমার চোখ পড়তেই আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। বুঝলাম না এরকম করলো কেন। যাই হোক, উনার ব্যাপারটা পরে দেখা যাবে। আমরা সবাই যার যার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে সোজা আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে নিতে এসে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু কাজে বিজি থাকায় ভাবিকে আমার খাবার বেড়ে দিতে বলল। আমি খাবার টেবিলে বসতেই ভাবি এসে খাবার বেড়ে দিতে লাগলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। ভাবি, একটা কথা জিজ্ঞাসা করব? কি? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? কেমন? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। একটু আগে সাদিয়ার সাথে কথা বলেছি। ওহো, আজ কলেজে সাদিয়াকে কেমন যেন চিন্তিত লাগলো। আর অনেক দেরি করে ক্লাসে এসেছে। কি হয়েছে একটু বলবে? সাদিয়া অনেক সমস্যার মধ্যে আছে। কি সমস্যা বলবে তো? সেটা কিছু বলেনি। ও, আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে এলাম। ওর মতো মেয়ে আবার কি কি সমস্যায় পড়তে পারে? ও নিজেই তো একটা সমস্যা। সেদিন বিকেলে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি। বন্ধু বলতে শুধু রাহাত আর সাগর। আমরা 3 জন কিছুক্ষণ নদীর পাড়ে ঘুরে ওখানে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ চোখ গেল একটা ছেলে আর একটা মেয়ের দিকে। কিন্তু ও এখন এখানে কি করে? হ্যাঁ, মেয়েটা সাদিয়া আর ছেলেটাকেও খুব চেনা চেনা লাগছে। কিন্তু সাদিয়া এই অসময়ে আর ওই ছেলেটার সাথে কি করছে এখানে? দেখতো, ওটা সাদিয়া না? হ্যাঁ, কিন্তু এখন কিভাবে? আমিও তো সেটাই ভাবছি, এখানে কি করতে আসছে? আর ওই ছেলেটা সিজানের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা তো সিজানি। সাদিয়া ওর সাথে এখন কি করছে এই অসময়ে? জানি না, ওই মেয়ের কাণ্ডকলাপ কিছুই বোঝা যায় না। কিন্তু ওদের ব্যাপারটা বেশ ভালো মনে হচ্ছে না। ঠিকই বলেছিস। আজ ভাবিও বলল যে সাদিয়ার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা ভাবিও জানে না। দূর থেকে সাদিয়া আর সিজানের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে পাচ্ছি না। দেখে মনে হচ্ছে যে সিজান সাদিয়াকে কোনো কারণে জোর করছে, কিন্তু সাদিয়া রাজি হচ্ছে না। একটু সামনে এগিয়ে দেখব কি হচ্ছে। চল যাই। দেখ, ওই মেয়ের ভাবমূর্তি কিছুই বোঝা যায় না। কখন কি নিয়ে আবার ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখন যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে তাহলে? তুই ঠিকই বলেছিস, আমাদের একটু এগিয়ে এগিয়ে দেখা দরকার। সাদিয়া সত্যিই কোনো বিপদে পড়েছে। দেখলি না আজ কলেজে কেমন দেখতে লাগছিল ওকে? আচ্ছা চল, কিন্তু ওদের বেশি কাছে যাওয়া যাবে না।
আচ্ছা চল। এই বলে যখনই উঠতে যাব, ওদিকে তাকিয়ে দেখি সিজন সাদিয়াকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সাদিয়া জোরে চিৎকার দিয়ে কাউকে ডাকছে না, কিন্তু দেখে তো এটা মনে হচ্ছে যে সাদিয়া যেতে অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। বাইকে করে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছিস, যে সাদিয়াকে মনে হচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখলাম তো, কিন্তু আমরা এখন কি করব? সিজন ছেলেটা মোটেও সুবিধা নয়। হ্যাঁ সেটা আমি জানি, আর এর আগেও সিজন সাদিয়াকে প্রপোজ করেছিল। সাদিয়া কিছু বলেনি, এটা কমন বিষয় ভেবে উড়িয়ে দিয়েছিল। আমার ব্যাপারটা একদমই ভালো লাগছে। তাহলে আমরা ওদের পিছু নেই। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা, চলার পরে যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু সেটা পরে দেখা যাবে, আগে ওদের পিছু নেই। ওঠ। আমরা তিনজন বাইক নিয়ে ওদের পিছনে যেতে লাগলাম। তোর ভাবিকে একটু ফোন দিয়ে জানাবি ব্যাপারটা? না, এখন কিছু বলা যাবে না। এখন বললে ভাবি অহেতুক চিন্তা করবে। ওরা তো চলেই যাচ্ছে, থামার কোনো নামই নিচ্ছে না। যাক, যতদূর যাবে আমরা ওদের পিছু পিছুই থাকবো। আজকে যদি সিজন কোনো উল্টাপাল্টা করে তাহলে খবর আছে। ওই দেখ, ওরা দাঁড়িয়ে আছে। বাইকটা এখানেই দাঁড় করা। আমরা বাইকের উপরে বসে আছি, দেখি সিজন সাদিয়ার হাত ধরে জোর করে টানতে টানতে একটা বাসের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা বাইক থেকে নেমে ওদের পিছু নিলাম। আরে, ওটা তো শাওনদের বাসা। শান্ত সিজনের বন্ধু, হঠাৎ ওর বন্ধুর বাসায় সাদিয়াকে নিয়ে। দেখ, ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগছে না। সিজন যদি কিছু করে তাহলে কিন্তু আচ্ছা, আগে ভিতরে চল। আমরা তিনজন একসাথে শাওনদের বাসায় ঢুকে গেলাম। কোথায় গেল ওরা? ওই যে ওই রুমটা থেকে শব্দ আসছে। চল। আমরা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে ওদের কথার আওয়াজ আসছে। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভালো খারাপ আমি কিছু বুঝি না। তুই ছবিগুলো ডিলিট করে দে। তাহলে আমার সাথে রাজি হও, তারপর। তুই এতটা খারাপ আমি কখনো চিন্তাও করতে পারিনি। খারাপের এখনো কিছুই হয়নি, তবে এখন হবে। আমাকে ছাড় বলছি। শাওন, তুই তো কিছু বল। দেখ, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি কি বলবো? আমি তো এই দিনটার জন্যই তো অপেক্ষা করে আছি। তার মানে তুই ওর সাথেই? তবে কি আমি তোর সাথে থাকবো? দেখ, আমাকে যেতে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। কিছুই হবে না এখানে, তুই আর কাউকে পাশে পাবি না। ছাড় বলছি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না, তাই বলছি আমার সাথে রাজি হয়ে যা। কোনো দিনও না। তাহলে আর কি করার, যা করার আমাকেই করতে হবে। আমাকে ছাড় বলছি। হঠাৎ ভিতর থেকে একটা থাপ্পড়ের আওয়াজ এলো। আমাকে থাপ্পড় মারলি? তবে রে শাওন, ওকে ধরতো। আমরা বাইরে থেকে, আর হয়তো দেরি করা ঠিক হবে না। ঠিকই বলেছিস। কি করবি এখন? দরজাটা ভেঙে ফেল। তাই কর। আমরা তিনজন দরজাটা জোরে লাথি দিয়ে খুলে ফেললাম। ভিতরে ঢুকে দেখি তাদের হাতে চেপে ধরে রেখেছে, আর সিজন ওর গায়ের উপর গিয়েই সিজনকে এক লাথি দিয়ে নিচে ফেলে দিলাম। আমরা হঠাৎ করে ভেতরে ঢোকাতেই সিজন আর শাওন অনেকটাই ভয় কাবু হয়ে গিয়েছে। সাগর আর রাহাত গিয়েই ওদের মারধর শুরু করলো। আমি সাদিয়াকে উঠিয়ে ওর গায়ে কাপড় টেনে দিলাম। অলরেডি সাগর আর রাহাতের মায়ের খেয়ে ওদের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। আমি গিয়ে সিজনের পেট বরাবর একটা লাথি মেরে দিলাম। সিজন পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বেঁধে নিচে পড়ে গেল। আমি পকেট থেকে ফোনটা বের করে ভাইয়ের বন্ধুদেরকে ফোন দিলাম। হঠাৎ সাদিয়া এসে আমার হাত ধরে নিল। প্লিজ প্লিজ, আমার বাসায় কিছু জানাস না। তোর বাসায় জানাচ্ছি না। তাহলে আপুকে বলিস না। হাতটা ছাড়। এক ঝটকায় সাদিয়ার হাতটা সরিয়ে নিয়ে ভাইয়া বন্ধুদের এখানে আসতে বললাম। সাদিয়া এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। আবার গিয়ে সিজনকার একটা লাথি মেরে দিলাম। বিছানার শাওনকে একপাশে রেখে আমরা ওখানে বসে আছি। একটু পর বড় ভাইরা চলে আসলো। আমি ওনাদের সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে উনি বলল আমাদের ওখান থেকে চলে আসতে, আর বাকিটা ওনারা দেখে নিবে। আমি সাগর, রাহাত, সাদিয়াকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। আমি পকেট থেকে ফোনটা বের করে ভাবিকে ফোন দিলাম। হ্যালো ভাবি বলতেই সাদিয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। ফোনটা কেটে দিলি কেন? প্লিজ আপুকে এই বিষয়ে কিছু বলিস না। কেন বলবো না? নিজে যখন ছেলেদের সাথে মিশতি তখন তো কিছু মনে করিসনি যে আমার বাসায় জানলে কি হবে? ওরা আমাকে এটা করতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? আমি মানছি আমার ওদের সাথে মেশাটা ভুল হয়েছে,
কিন্তু ওরা যে আমার সাথে এমনটা করবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমিও সেদিন কল্পনা করেছিলাম না যে তুই আমার সাথে এরকম কিছু একটা করবি। কথাটা বলার সাথেই সাদিয়া মাথাটা নিচু করে কান্না করতে লাগলো। আরে রাখ তোর কান্না। আরে কি হয়েছে সেটা তো আগে শুনবি নাকি? আচ্ছা কি হয়েছে বলতো? আগে আমাকে একদিন জোর করে ড্রিঙ্কস করে কিছু ছবি তুলে সেই ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে, বলে যে ওর সাথে সময় কাটাতে হবে। আমি রাজি না হয় আমার বাবা মাকে কিছু বলার হুমকি দেয়, যার কারণে আমি অনেক ভয় পেয়ে যাই। আর আজ কলেজে যাওয়ার সময় আমার পথ আটকায়, যার জন্য আজ কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল। আর বিকেলে আমাকে জোর করে বাসা থেকে ফোন করে ডেকে আনে নদীর পাড়ে। আর ওখান থেকে আমার আবার ওই ছবিগুলো দেখি জোর করে ওর বন্ধুর বাসায় আসার জন্য। আমি আসার জন্য রাজি না হওয়াতে আমাকে জোর করে এখানে নিয়ে আসে। এটুকু বলেই সাদিয়া কান্না করে দেয়। চল তো, একটু ভিতরে যেতে হবে কেন? ছবিগুলো আনতে। একটু ভিতরে যেতে হবে কেন? ছবিগুলো আনতে। আমরা আবার ভেতরে গিয়ে সিজনের থেকে ফোনটা নিলাম। দেখি সাদিয়ার কয়েকটা ছবি ওর ফোনে। শুধু সাদিয়ার না, আরও অনেক মেয়ের আপত্তিকর ছবি আছে। সবগুলো ছবি পার্মানেন্টলি ডিলিট করে ফোনটা এক আছাড়ে ভেঙে দিলাম। হঠাৎ থাপ্পড়ের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি সিজান মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাদিয়া ওর দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটেছে। সাদিয়াকে আটকিয়ে ওকে নিয়ে বাইরে চলে এলাম। সাদিয়া ওখানে থাকলে হয়তো সিজানের গালটা থেতো করে দিবে। আর বড় ভাইদেরকে বললাম ও যেন এরকম কাজ আর করার সাহস না পায়। এই বলে ওদের বাসা থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যা লেগে যাচ্ছে, সাদিয়াকে বাসায় পৌঁছাতে হবে। সাগরকে বাইক নিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি, রাহাত আর সাদিয়া একটা অটোতে উঠে সোজা সাদিয়াদের বাসার দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মতো সময় লাগলো সাদিয়াদের বাসায় পৌঁছাতে। সাদিয়া সারা পথ কান্না করতে করতে এসেছে। ওদের বাসার সামনে দাঁড়াতে সাদিয়াকে নামিয়ে দিলাম। সাদিয়া অটো থেকে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলতে চাচ্ছে। যা, বাসার ভিতরে যা। ভয় নেই, আমরা কাউকে বলবো না। যা, বাসায় যা। সাদিয়া এক দৌড়ে বাসার মধ্যে চলে গেল। আমরাও আমাদের বাসায় চলে এলাম। বাসায় এসে বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজ এত দেরি হলো কেন? একটা কাজ ছিল। তোর ভাবি বলল যে একবার ফোন দিয়ে কথা না বলি কেটে দিয়েছিস, আর ফোন দিসনি। এমনি ভুলে ফোন চলে এসেছিল। যা, রুমে গিয়ে পড়তে বস। আমি রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। খুব বেশি কথা না বলে খাবার খেয়ে রুমে এসে কলেজের জন্য তৈরি হয়ে সাগরকে ফোন দিলাম। একটু পরে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে এলাম। কলেজে এসে দেখি রাহাত আর মিথিলা বসে আছে। আমিও ওদের কাছে গেলাম। সাগর এখনো আসেনি? এসেছে। কোথায়? গেল যেন কোথায়। ও, সাদিয়ার কাল কি হয়েছিল? কেন তুই শুনিসনি? না বললে শুনবো কি করে? রাহাতকে বললাম, কিন্তু ও কিছু বলছে না। তারপর সবকিছু মিথিলাকে খুলে বললাম। ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তোকে সেদিন এটা নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর কাল সেটা নিয়েই আবার বিপদে পড়েছে। এখন ওসব কথা বাদ দে। আজ সাদিয়াকে দেখলাম না, আসনি মনে হচ্ছে। কালকের ঘটনার পর মনে হয় মন খারাপ, তাই আসেনি। হয়তো। যে শিক্ষা পেয়েছে আর দ্বিতীয়বার অন্যায় করার সাহস পাবে না। কিরে, তোরা এখানেই বসে আছিস? কোথায় গিয়েছিলি তুই? একটু কাজ ছিল তাই। এখানে থেকে আর কি করব, চল ক্লাসে যাই। আমরা ওখান থেকে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসেই তো অবাক, সাদিয়া ক্লাসে বসে আছে, আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। ওই দেখ, সাদিয়া বসে আছে। দেখেছি। সেজন্যই ওকে বাইরে দেখতে পেলাম না। আমরা গিয়ে আমাদের জায়গায় বসলাম। আজ একদম চুপচাপ আছে দেখছি।
চুপ থাকবে না তো কি করবে? হয়েছে, এখন চুপ থাক। একটু পর স্যার ক্লাসে আসলো। একে একে সবগুলো ক্লাস করে বাইরে বের হলাম। সাদিয়াও আমাদের পিছু পিছু আসছে। ওই দেখ, সাদি আমাদের পেছনে আসছে। কথা বলিস না, চুপচাপ সামনে তাকিয়ে হাঁটতে থাক। আমরা আর পিছনে না তাকিয়ে সোজা হেঁটে গেটের বাইরে চলে এলাম। ওখানে কারখানা থেকে সবাই যার যার মতো বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে বিকাল হয়ে গেল। আজ আর বাইরে গেলাম না, ছাদে বসে বিকালটা পার করে দিলাম। সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে রুমে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম। এভাবেই বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। সাদিয়া এখন ক্লাসে একা একা বসে থাকে, ওর বান্ধবীদের সাথে তেমন একটা কথা বলে না, চেহারাটাও কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কলেজে আসলাম। এসে তো রীতিমতো টাসকি খেয়ে গেলাম, কারণ সাদিয়া আর মিথিলা একসাথে বসে গল্প করছে। আমি ওদের কাছে গিয়ে, মিথিলা ক্লাসে আয়, যা আসছি। একটু কথা আছে, তাড়াতাড়ি আয়। আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালাম। ওখানে সাদিয়া থাকার জন্য যে আমি চলে এসেছি সেটা মিথিলা আর সাদিয়া দুজনই বুঝেছে। আমি ক্লাসে আসার কিছুক্ষণের মধ্যেই মিথিলাও চলে এলো। ক্লাসে আমরা ছাড়াও আরো অন্যান্য ছাত্রছাত্রী আছে। কি কথা বলছিলি ওর সাথে? আমি আগে বলিনি, আমাকে ওখানে বসে থাকতে দেখে ও আগে এসে কথা বলেছে। এখন এত কথা বলার প্রয়োজন হলো কি জন্য? কি জানি, আমার কাছে এসেই কান্না করে দিয়েছে। ওর কান্না করা আর কুমিরের কান্না করা একই কথা। ওর কথাবার্তা শুনে অন্যরকম লাগলো। কিরকম? এসেই কান্না করে দিয়েছে, তারপর এই সরি টরি বলে অস্থির। বাহ বাহ। বলে যে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে এইসব। এখন বিপদে পড়েছে তাই? তারপরেও মেয়েটা অতটাও খারাপ ছিল না, শুধু বাজে লোকের সাথে মেশার জন্য আর অহংকারের জন্য এই হাল হয়েছে। তা তুই কি বললি? আমি আর কি বলবো, ওই এসে বলল যে আমরা আগের মতো হতে চাই। আগের মতো হতে চাই মানে? আরে আগের মতো অহংকারী নয়, আমার সাথে আগের মতো বন্ধুত্ব করতে চাই। ও তাই বল। সাগরের রাহাত এখনো আসেনি? না, ওরা আবার কয়টা বাজে আসবে? চলে আসবে হয়তো এখনই। ওদের বলি যে একটু আগে আগে আসতে, তাও দেরি করে। ওই যে সাদিয়া ক্লাসে ঢুকেছে। তা আমি কি করব? কিছু না, ও ক্লাসে আসলো তাই এমনি বললাম। সাদিয়া এসে মিথিলাকে ডাক দিল। আমি আর ওখানে না থেকে মিথিলা বাইরে যাচ্ছি বলে চলে এলাম এইদিকে। বল, ডাকলি কেন? সাকিব তোকে কি বললো? কই কিছু না তো। রাগ করেছে তাই না? রাগ করবে কেন? আমার সাথে কথা বলেছিস বলে। আরে না, কিছুই বলেনি। আমি মানছি যে আমি আগে অবুঝ ছিলাম, তাই না বুঝে ভুল করে ফেলেছি। সেটা আমরা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেখ। আরে সমস্যা নেই, আমি সব ভুলে গিয়েছি। আমি জানি যে আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। এই ভুলের ক্ষমা পাওয়ার মতো যোগ্য আমি নই। আরে বললাম তো, আমি কিছু মনে করিনি। তুই করলেও সাকিবের সাথে যেটা করেছি তার জন্য আমাকে কখনোই ক্ষমা করবে না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? সাকিবের সাথে কথা বলিয়ে দিতে পারবি? আমি হয়তো ওকে বলতে পারবো তোর কথা, কিন্তু ও কথা বলার জন্য রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না। প্লিজ একটু ব্যবস্থা করে দে না। আচ্ছা, আমি ওকে বলবো, কিন্তু সাকিব আর আগের মতো নেই, ওর ভাবমূর্তি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি। এখনো তোর সাথে কথা বলবে কিনা সেটা ভাবার বিষয়। শুধু ওকে সরি বলার সুযোগ করে দে। আমি দেখছি। আমি সত্যি বলছি, আমি ওর সাথে যা করেছি সব জেদের বসে। ওর সাথে প্রতিশোধ নেওয়ার নেশায় করেছি। বুঝতে পেরেছি ব্যাপারটা। একটু চেষ্টা করে দেখ, যদি কোনোভাবে কথা বলিয়ে দিতে পারিস। আচ্ছা। এইদিকে আমি ক্লাস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আসতে দেখি সাগর আর রাহাত কলেজে ঢুকছে। আমি ওদের কাছে গিয়ে ওদের সাথে আমার ক্লাসের দিকে এগোতে লাগলাম। আমরা তিনজন একসাথে কথা বলতে বলতে ক্লাসে ঢুকলাম। দেখি সাদিয়া অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি এদিকে খেয়াল না করে সোজা আমাদের জায়গায় গিয়ে বসলাম। বসে
আমরা আমাদের মতো কথা বলছি। একটু পরে স্যার এসে ক্লাস শুরু করে দিল। ক্লাসের মাঝেও সাদিয়ার দিকে চোখ ফেরাতেই দেখি তাকিয়ে আছে। যাই হোক, এটা একটু ভাবার বিষয়। একে একে সবগুলো ক্লাস করে বাইরে এলাম। সাকিব, একটু দাঁড়াও। কি? সাদিয়া তোর সাথে কথা বলতে চাই। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। একটু কথা বলবে। আমার সময় নেই, বাসায় যাব। বাই, কাল আবার দেখা হবে। এই বলে আমি ওখানে আর না দাঁড়িয়ে সোজা বাসার দিকে চলে এলাম। দেখলি তো কিভাবে চলে গেল। দেখলাম। এখন কি করবি? কি আর করার, বাসায় যাব। আচ্ছা, তাহলে কালকে দেখা হবে। আচ্ছা। এই বলে সবাই যার যার বাসার দিকে চলে গেল। এদিকে আমি বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলাম। ভাবি এসে খাবার বেড়ে দিল। আজকেও ভাবিকে এমন চিন্তিত দেখাচ্ছে। ভাবি, আজকে আবার কি হয়েছে? কই কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে? আমাদের বাসায় কথা বলেছি, আব্বুর শরীর খারাপ তাই। আর সাদিও বাসায় ঠিকমতো খাওয়া দাওয়া করছি না। কি হয়েছে সেটাও বলছি না কাউকে। তা একদিন বাসায় গিয়ে থেকে আসো। হুম, তোর ভাইকে বলেছি, বলছে আজ বিকালে নিয়ে যাবে। ও, তাহলে তো ভালোই হয়। তুই কি যাবি আমাদের সাথে? না, আমার কাজ আছে। ভাবি আর কোনো কথা বলল না। আমিও চুপচাপ খেয়ে রুমে চলে এলাম। এইভাবেই আরো কয়েকটা দিন পার হয়ে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠতেই রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ মিথিলা আমার সামনে বসে আছে। তুই এখানে হুম, কখন আসলি? একটু আগে। এত সকালে কি মনে করে? রাহাত তোর কাছে কি বলেছে? কই, কিছু বলেনি তো। মিথ্যে বলবি না। মিথ্যা বলছি কই? সত্যি রাহাত আমাকে কিছু বলেনি। কেন, কি হয়েছে? রাহাত সত্যি কাল রাতে তোকে কিছু বলেনি? না। কেন, কি হয়েছে সেটা তো বলবি। না, কিছু না। কিছু তো হয়েছে, না হলে এত সকালে আমার কাছে আসতি না। আজ কলেজে যাবি? হুম, কলেজে তো যেতেই হবে। তাহলে আয়, কলেজেই দেখা হবে। আরে কি হয়েছে সেটা তো বল। কিছু না, আমি গেলাম, তুই তাড়াতাড়ি আসিস। আরে দূর, কি হয়েছে সেটা বলে না, শুধু যাই যাই। কলেজে আয়, তারপর বলবো। মিথিলা আর কিছু না বলে চলে গেল। ব্যাপারটা আমার মাথায় খেলছে না। হঠাৎ এত সকালে মিথিলা আমার কাছে কেন আসলো? কিছু তো হয়েছেই। যাই হোক, কলেজে গেলে সবকিছু জানতে পারবো। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। তারপর তৈরি হয়ে আম্মুকে বলে কলেজে চলে এলাম। কলেজে আসার কিছুক্ষণের মধ্যেই একে একে সব বন্ধুরা একসাথে হয়ে গেলাম, কিন্তু মিথিলা এখনো আসেনি। কিরে, মিথিলা কোথায়? আসবে হয়তো এখনই। আজ বুঝলাম না একটা ব্যাপার। কি? মিথিলা আমি ঘুমিয়ে থাকতে দেখি আমাদের বাসায় উপস্থিত। কি? হ্যাঁ, সত্যি। কিসের জন্য গিয়েছিলি? আমাকে কিছুই বলেনি, শুধু রাহাতের কথা বলল। ও, রাহাত তোর সাথে কথা আছে। কি? মিথিলার সাথে তোর কি হয়েছে? কই কিছু না তো। শালা, আমাদেরকেও মিথ্যা বলবি?